অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে। অর্থনীতির বড় সংজ্ঞা বুঝি না, বুঝি মানুষের উন্নয়ন, বললেন প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা। রাজপথে সরব হতে বিএনপিতে ফের উদ্যোগ, বিরোধী রাজনৈতিক দলগুলো নিয়ে আন্দোলন গতি বাড়ানোর পরিকল্পনা। সাভারে রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্ব অভিযোগ ও মামলা নেয় না পুলিশ, মাফিয়াতন্ত্র দমনের পরামর্শ। সড়কে থামছে না মৃত্যুর মিছিল, কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত 5, রাজধানীতে ভবন থেকে পড়ে 2 শ্রমিকের প্রাণহানি। এবং ফের দাবদাহের ভোগান্তি, সোমবার থেকে বৃষ্টির পূর্বাভাস, গরমে সরবরাহ সংকট অজুহাতে অস্থিরতা নিত্যপণ্যের বাজারে। দেখছিলেন শিরোনাম, সংবাদ দুপুরের সঙ্গে আছি আমি রাবিয়া ইসলাম স্নেহা। যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে, দেশ ও এসব প্রভাব মুক্ত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরও এগিয়ে যেত। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এইসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান আগামী অর্থ বছরের বাজেট ঘোষণা হবে 6 জুন, কিছুটা কমতে পারে জিডিপি আকার। বিস্তারিত শামীম আক্তার রিপোর্টে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিকী সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব, অর্থনীতি ও বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র 3 বছর 7 মাসে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করেন বঙ্গবন্ধু। তার পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছেন। 2009 সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র $102 বিলিয়ন। 2023 সালে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে $450 বিলিয়ন ছাড়িয়েছে। শেখ হাসিনা জানান, যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনীতির সংকট চলছে, বাংলাদেশও সেই প্রভাব মুক্ত নয়। কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি, অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন কাউন্টার স্যাংশন, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন কাউন্টার স্যাংশন এগুলি যদি নেওয়া হতো আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। বিদেশিদের উপদেশ মেনে দেশের উন্নয়ন হবে না জানিয়ে প্রধানমন্ত্রী মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার আহ্বান জানান অর্থনীতিবিদদের। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা। খেলাপি ঋণের সংস্কৃতি জিয়াউর রহমানের সময় শুরু করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া। 2026 সালে এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ে তুলব। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সবসময় এগিয়ে এসেছে এবং আসবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গণভবনে নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে এই কথা বলেন তিনি। সরকার প্রধান বলেন, 75 পরবর্তী সরকারগুলো মানুষের উন্নয়নের কথা ভাবেনি, শুধু ভোগ বিলাসে লিপ্ত ছিল। জুবায়ের রাজিন জানাচ্ছেন বিস্তারিত। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগে তখন নানা মত ও নেতৃত্বের মেরুকরণ। এ অবস্থায় 1981 সালের 14, 15 ও 16 ফেব্রুয়ারি
ঢাকার ইডেন হোটেলে হয় দলের 13তম কাউন্সিল। পাল্টাপাল্টিতে কাউন্সিল ভেঙে পড়ার উপক্রম দেখা দেয়। সে সময় শেখ হাসিনার নাম প্রথম উচ্চারিত হয় আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে। এরপর 17 মে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ভারত থেকে ফিরে আসেন শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় কঠিন দুঃসময়ের সেসব দিনের কথা তুলে ধরেন তিনি। 75 পর আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মী গ্রেপ্তার ছিল, বন্দী ছিল। তখন অনেকেই লন্ডনে, এরপরে যে মুক্তি পেল তখন অনেকে লন্ডনে আসলো। আর তাছাড়া আমি নিজে ওখানে আমাদের দলটাকে সুসংগঠিত করার চেষ্টা করেছিলাম, যদিও আমি দলের কিছু ছিলাম না, কিন্তু সারা ইংল্যান্ডের বিভিন্ন এসে ঘুরে ঘুরে আমাদের নেতাদের সাথে, সেসব অনেক নেতাদের সঙ্গে কথা হয়। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন অনেকটা বাস্তবায়ন করতে পেরেছে তার সরকার। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি যে কিছুটা হলেও তিনি যা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। আওয়ামী লীগ সভাপতি দাবি করেন 75 পরবর্তী সরকারগুলো ভোগবিলাসে লিপ্ত ছিল, দেশের কোনো উন্নয়ন করেনি। 75 পর সেনাবাহিনীতে হাজার হাজার অফিসার সৈনিকদের হত্যা করেছে, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করেছে, সৈনিকদের হত্যা করেছে, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীকে অত্যাচার নির্যাতন করেছে শুধু তাদের ক্ষমতাটাকে কক্ষিগত করতে, কিন্তু দেশের কোনো উন্নতি করতে পারেনি। মানুষের বিপদে সবসময় আওয়ামী লীগ এগিয়ে এসেছে এবং আসবে বলেও জানান প্রধানমন্ত্রী। সবসময় আওয়ামী লীগের যারা বা আমাদের সহযোগী সংগঠন তারাই এগিয়ে গেছে, মানুষের পাশে নিজের জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষকে বাঁচাতে চেষ্টা করেছে। এই জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ছিনতাই হয়ে যাওয়া বাংলাদেশ ফিরে পাওয়া গেছে, এমন মন্তব্য করেছেন শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, শেখ হাসিনা না ফিরলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ ফিরে পাওয়া যেত না। শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরেছেন উল্লেখ করে বক্তারা বলেন, দেশে উন্নয়ন হলেও বৈষম্য কমেনি। আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে তাদের বক্তব্য, সিন্ডিকেট ভাঙার দায়িত্ব সরকারের, জনগণের নয়। হাসিনা দেশে ফিরেছিলেন, তার মানে স্বদেশ ফিরে পেয়েছিলাম আমরা। স্বদেশ তো ছিনতাই হয়ে গিয়েছিল অবৈধ দুটো দলের হাতে। পদ্মা সেতুর কথা বলা হলো, যোগাযোগ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, অনস্বীকার্য, কিন্তু বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি। তার কারণ বৈষম্য রেখে উন্নয়ন হয় না। এক দফা দাবি আদায়ে ফের রাজপথের সরব হতে কার্যক্রম শুরু করেছে বিএনপি। যুগপথের সমমনা দলের নেতারা বলছেন, পরিবর্তনের আকাঙ্ক্ষায় থাকা দেশের মানুষ ঝিমিয়ে পড়ার আগেই রাজপথে সরব হতে চান তারা। বিএনপি নেতাদের দাবি, কৌশল নির্ধারণ করে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে দ্রুত আবার গতি পাবে এক দফার আন্দোলন। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 7 জানুয়ারির নির্বাচনের পর কয়েক মাস স্থবির অবস্থা কাটিয়ে আবারও দলীয় নানা কর্মসূচির মধ্য দিয়ে সরব হচ্ছে বিএনপি। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর শরিকদের নিয়ে ধারাবাহিক বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা সহ ভবিষ্যৎ করণীয় ঠিক করতে এরই মধ্যে উদ্যোগ নিয়েছে দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে নতুন করে এখনো কৌশল নির্ধারণ না করা গেলেও রাজপথে দাবি আদায়ে জনসমর্থন ধরে রাখতে বেশি দিন সময় নিতে চান না যুগপথের শরিক দলের নেতারা। নির্বাচনের পরেও আন্দোলন করে অন্যায় অবৈধ নির্বাচন বাতিল করা, ফ্রেশ নির্বাচন করা, সরকারের পতন ঘটানোর ইতিহাস ফিলিপাইনে আছে, পাকিস্তান আছে, বহু দেশে আছে। আমাদের এখানেও এটা হতে পারে, তবে সময় বেশি যদি যায় তাহলে মানুষ ঝিমিয়ে পড়লে ওটা তোলা মুশকিল হবে। এইটা আমরা বলেছি যে আমরা মনে করি মানুষের মন মরে যাবার আগে আমাদের রাস্তায় আসা উচিত। লক্ষ্যটা হচ্ছে যে এই সমস্ত পর্যালোচনা থেকে, মত বিনিময় থেকে আমরা নতুনভাবে সমগ্র এই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করবার জন্য আমরা কী ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে পারি, রাজপথে কী ধরনের
নির্দিষ্টভাবে আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি, এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আর বিরোধী সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে বিএনপি এবার মাঠে নামতে চায় বলে জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান। যুগপৎ কিংবা মিলিতভাবে একটি আন্দোলনের সূচনা করতে যাচ্ছে, সে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে, কৌশল কী হবে, সেটি নিয়ে এই মুহূর্তে আলাপ আলোচনা চলছে। দেশেও আবহাওয়া প্রচণ্ড গরম, সেজন্য কিছু সময় নেওয়া দরকার। মনে হয় যে বিরোধী দল গোছানো হয়ে গেলে এবং বিরোধী দলসমূহের সাথে একটা আন্দোলনের কৌশল নিয়ে ঐক্যমতে পৌঁছলে তারপরে বিএনপি রাজপথে নামবে আন্দোলনে। দেশের অর্থনৈতিক দুরবস্থার মধ্যে জনগণের আন্দোলন গড়ে তোলার এখন ভালো সময় বলেও মনে করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পুলিশ দিয়ে হয়তো বিরোধী দলকে দমন করতে পারবে, বাট রিজার্ভের উন্নতিটা তারা করতে পারবে না এবং অর্থনৈতিক অবস্থাও উন্নতি করতে পারবে না, জিনিসপত্রের দাম কমাতে পারবে না। একটা দুঃসহ পরিস্থিতির মুখোমুখি দেশের সাধারণ জনগণ। তো এই ধরনের পরিস্থিতিতে আন্দোলন সফল হওয়ারই কথা এবং আমরা আশা করি মিলিত বিরোধী দলসমূহের মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হবে এবং বর্তমান সরকারকে চলে যেতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাভারের রাজীব ফখরুল দুই ভাইয়ের ত্রাসের রাজত্বে ততস্থ সাধারণ মানুষ আইনি জটিলতা এড়াতে স্বজনদের নামে সম্পদ গড়ে চলেছেন রাজীব। রাজনীতির ছত্রছায়ায় জমি দখল, চাঁদাবাজিতে 2 দশকে সাভারবাসীর কাছে দুর্ধর্ষ আতঙ্ক রাজীব। তার দুর্নীতির সহযোগী শ্যালক রুবেল বাবু, সহযোগী ট্যাপা জাকির, ছোট ভাই তেঁতুলছড়ার চেয়ারম্যান ফখরুল আলম সমরও কয়েকশো কোটি টাকার মালিক। মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকের 2য় পর্ব আজ। সজীব রহমানের ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। সাভারের শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া মঞ্জুরুল আলম রাজীবের অবৈধ সম্পদ নিজের নামের পাশাপাশি গড়েছেন অন্যদের নামেও। আইনি জটিলতা এড়াতে রাজীব সম্পদের সাম্রাজ্য করেছেন শ্যালক রুবেল বাবু, ভাই জাহাঙ্গীর সমর, মামা ঠান্ডু মোল্লা ও ক্যাডার জাকিরের নামে। শ্যালক রুবেল 17 বছর আগেও গার্মেন্টসে চাকরি করতেন। রাজীবের শ্বশুর ও রুবেলের পিতাও ছিলেন সামান্য বেতনে একসময়ের ধলেশ্বরী ফ্যাক্টরির কর্মচারী। রাজীবের বদৌলতে 1 দশকে তারাও এখন গার্মেন্টস মালিক। দরিদ্র ছিল, কিন্তু 3 বেলা খাওয়ার যদি নেয়। রুবেলের বাপায় তো ধলেশ্বরী মিলে একজন অফার আছে, হেমন্তপুর থেকে শুরু করে একবারে রপ্তানি পর্যন্ত সবগুলো তারা একই মাল নামায়। রুবেলের কয়েকশো কোটি টাকার সম্পদ রাজীবেরই। অভিযোগ আছে সাভার, উলাইল, গ্যান্ডায় কয়েকশো গার্মেন্টসের ঝুট ব্যবসার একচ্ছত্র মাফিয়া রাজীবের শ্যালক রুবেল ও বাবু, যেখান থেকে মাসে কোটি কোটি টাকা আয় করেন রাজীব, রুবেল ও বাবু। সাভার ব্যাংক টাউনে রয়েছে রাজীবের শ্যালক রুবেল ও বাবুর নামে শতাধিক ফ্ল্যাট। 15/1 টিউলিপ গার্ডেনে 3টি ফ্ল্যাট, 16/12 মায়েশা কর্টেজে 22টি ফ্ল্যাট, ব্যাংকটাউন 3 নম্বর রোডে 2টি বাড়িতে 21টি ফ্ল্যাট। মালিহা নামের এই বাড়িতে 3টি ফ্ল্যাট, যেখানে রুবেল নিজেই থাকেন। 10 নম্বর রোডে 11 কোটি টাকা মূল্যের 3টি প্লট। 3 নম্বর রোডের 6/1 জোড়া বিল্ডিংয়ে 42টি ফ্ল্যাট। ব্যাংকটাউনের এই টিনশেড মার্কেট দখল করে মাসে লাখ লাখ টাকা আয় করেন রুবেল। এই গরুর ফার্মটিও রুবেলের। এই পরিত্যক্ত বাড়িটিও দখলে নিয়েছেন রুবেল বাবু। সে হচ্ছে সাভারের একমাত্র ত্রাস। রাজীব এই জমিতে দখল করবে বা কি করবে, লোকজন ভয়ে সে এলাকা ছাইরে পালাই যায়। রাজীবের আরেক ডানহাত টেপা জাকির ওরফে মামা জাকির। দেশ বিদেশে রাজীবের বেশিরভাগ সম্পত্তি নাকি এই জাকিরের নামে। 50 ভরি স্বর্ণ সবসময় পরে ঘুরে বেড়ান জাকির। আত্মীয় না হয়েও রাজীবের রাজ রিয়েল এস্টেটের এমডি এই জাকির। শুধু তাই নয়, জাকির রাজীবের অনেক ব্যবসা বাণিজ্য দেখাশোনা করেন। 15 বছর আগেও জাকিরের পরিবার চালানো যেখানে দায় ছিল, সাভার জিরাবো ফুলপুর এলাকায় কয়েক একরের উপর গড়ে তোলা এই বিলাসী বাড়ি ও গরুর খামার চোখ বদলে দেবে। রাজীব সমরের চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সব ব্যবসার কেশিয়ার হওয়ায় জাকিরের ভয়ে তটস্থ থাকেন এলাকাবাসী। জাকির ভাইয়ের নাম নিলে মনে করে, পাগলা ভাইয়ের নাম নিলে মনে করে হাডুর বলতে কাঁপে সবাই। নাম গেলে এই এলাকার কেউ আসবে না সামনে, যত ক্ষমতাশালী লোক জুট মুশোকেরাই খায়। সাভারের রাজনৈতিক ও প্রশাসনিক সব ক্ষমতা রাজীব পরিবারের দখলে। রাজীবের ছোট ভাই ফখরুল আলম সমর 2015 সাল থেকে 5 বছরের জন্য ছিলেন সাভার উপজেলার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান। ত্রাসের কারণে রাজীব ও তার পরিবার এতটাই ভয়ঙ্কর যে তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা, জিডি কিছুই নেওয়া হয় না বলে অভিযোগ রয়েছে। রাজীব ও তার ভাই সমরের লাইসেন্সকৃত অস্ত্রের পাশাপাশি তার ক্যাডার বাহিনীরও রয়েছে অবৈধ অস্ত্র। সাভারের মাদক ব্যবসার নিয়ন্ত্রকও এই রাজীব পরিবার। সাভারে রাজীবের রয়েছে
বিশাল এক হিংস্র ক্যাডার বাহিনী। তার আরেক অনুসারী এই আতিকও 7 বছরে 100 কোটি টাকার সম্পদ গড়েছেন সাভারে। এত সব অভিযোগের বিষয় জানতে রাজীবের কাছে গেলে তিনি মানুষের প্রতি করুণার কথা জানান। মানুষ কাজ করতে গেলে তো আলোচনা সমালোচনা দুইটাই থাকবে, তাদের উদ্দেশ্যে আমার করুণা করা ছাড়া আর কিছু না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এমন মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থার পাশাপাশি নিতে হবে প্রশাসনিক ব্যবস্থাও। সাধারণ মানুষ মুখ খুলবে কোন যুক্তিতে বা কোন সাহসে? এগুলোর যারা পর্যবেক্ষক, এগুলো যারা নিয়ন্ত্রক সংস্থা, প্রশাসন, আইন প্রশাসন, তারাই তো এদের এই ধরনের ব্যক্তির হাতে করায়। মঞ্জুরুল আলম রাজীব ও তার পরিবারের দখল নির্যাতন থেকে বাঁচাতে এখনই উদ্যোগ নেয়ার দাবি সাধারণ মানুষের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারগামী রিল্যাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে 5 জন নিহত ও 7 জন আহত হয়েছেন। কুমিল্লা থেকে সুমন কবিরের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের প্রতিবেদন। বিয়ের ফুল ফুটেছে মাত্র সপ্তাহ দুয়েক, এর মধ্যেই জীবনের চরম বাস্তবতায় বিষাদের কালো ছায়া ঘিরে ধরেছে টলিকে। প্রিয় স্বামীকে হারানোর শোক সইতে না পেরে বারবার এভাবেই মূর্ছা যাচ্ছিলেন এই নববধূ। ঢাকা থেকে রওনা দিয়েছে, আমাদের বিয়ে হয়েছে এখন 1 মাস হয় নাই, 19 তারিখে আসলে 1 মাস হবে। উনি আমাদের বাড়িতে আসতেছিল। কুমিল্লা 14 গ্রামে বাস উল্টে প্রাণ হারানোদের একজন পলাশ। শ্বশুরবাড়ি যাওয়ার হলো না, পথে হতে হলো লাশ। শুক্রবার ভোরে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। যাত্রাপথে 14 গ্রামের বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খাদের পাশে। এতে মুহূর্তেই ঝরে যায় তরতাজা কতগুলো প্রাণ, আহত হন আরো অনেকে। গাড়িটা বেপরোয়া গতিতে 2-3টা মানে ইয়ার মধ্যে যা দেখলাম বেপরোয়া গতি ছিল, আর 40-60 পরে হঠাৎ করে দেখলাম গাড়িটা মানে ধুম ধুম করে আওয়াজ হচ্ছিল। দেন দেখি গাড়িটা পুরো পড়তে মানে একদম উল্টাই গেল, কোথায় গিয়ে পড়ছে কিচ্ছু জানি না। আমার বাইকটা মারা গেছে, তা আমি কিভাবে বের হয়েছি এখান থেকে গাড়ি থেকে সেটা আমি নিজেও জানি না। ওখানে ঘুমেছিলাম, টোটো কিছু দেখি নাই। তাই আমাদেরকে পুলিশ ওইখান থেকে উদ্ধার করছে, উদ্ধার করার পর আমাদেরকে হাসপাতাল নিয়ে তারপর চিকিৎসা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে 14 গ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 5 জনকে মৃত অবস্থার দরকার, আমরা যদি মৃত্যু বলি না, কিন্তু তারা বলছে যে মানে মারা গেছে এমন আর কি। তাদেরকে উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করি, আর বাকি যারা এমনি আরও যারা ছিল তাদেরকে রেস্কিউ করে প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দিই। বাস চালকের অসতর্কতায় ঘটতে পারে দুর্ঘটনা, বলছে হাইওয়ে পুলিশ। আমি দেখছি যে তেমন কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো ব্যারিয়ারও নাই। ও একটা বাঁশের ঝাড় আছে আর সম্পূর্ণ ফাঁকা রাস্তা। তো এই সমস্ত জায়গায় যদি অ্যাক্সিডেন্ট ঘটে থাকে তখন আমার কাছে মনে হয় যে সতর্কতার কারণেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন 10 তলা ভবন থেকে পড়ে 2 শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত 1 শ্রমিক আইসিইউতে চিকিৎসাধীন। শুক্রবার সকাল 10টার দিকে বাসাবোর 7 নম্বর মায়াকানন মসজিদের পেছনে নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন 8 থেকে 10 শ্রমিক। দেয়ালের পলেস্তরার কাজ করতে বাঁশের চালায় উঠলে ভেঙে নিচে পড়ে যান 3 জন। উদ্ধার করে মুগদা হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খারাপ ভেঙে বাসারের নিচে ঢেকেছে, তো তা কিছুই হয়নি, শুধু ওরা উঠছে কাজের জন্য প্রিপারেশন নিছে, এই একটা বাস ভেঙে গেছে। ওই একটা বাস ভাঙছে, ওই মাছে সরিয়ে গেছে, টপ 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 পড়ে গেছে। সেফটি নাই, এই লোকগুলার জানের নিরাপত্তা কি এখন ড্রাইভার কে নিবে? এই যে 3টা লোক 2টা লোক যে মারা গেল, এদের কে নিবে এদের জানের নিরাপত্তা? সংবাদ দুপুরে আরো থাকছে। নাইজেরিয়ার কানু রাজ্যের গেজাওয়েতে মসজিদে ভয়াবহ আগুন, নিহত 1, আহত বহু মানুষ। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে অগ্নিকাণ্ড। আবারও বেড়েছে গরমের তীব্রতা। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে চলমান পরিস্থিতি অব্যাহত থাকবে আরও 2 দিন। এদিকে 20 মে থেকে সারা দেশে শ্রীবৃষ্টি হয়ে তাপমাত্রা কিছুটা কমে আসবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা।
আবারও বেড়েছে গরমের তীব্রতা। এপ্রিল মাস জুড়েই সারা দেশে বয়ে গেছে তীব্র দাবদাহ। মে মাসের শুরুতে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমলেও মাসের মাঝের দিকে এসে তাপমাত্রার পারও ঊর্ধ্বমুখী। গরমে কোথাও যেন নেই স্বস্তি। রোদের তেজের সঙ্গে পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাজের প্রয়োজনে যারা বাইরে যাচ্ছেন ছাতাই যেন তাদের একমাত্র সঙ্গী। গরম তো এখন প্রচুর গরম, এখন বেরোয়েছি ঘর থেকে প্রয়োজনের খাতিরে। গরম বেশি তো এই জন্য বারবার চেষ্টা করছে, টানাইতে পারছি না। একটা করে খ্যাপ মারি, আবার 10-15 মিনিট দম রেস্ট নেই। প্রচন্ড গরমের কারণে আমরা বাইরে খুব একটা সময় থাকতে পারতেছি না। আমরা ফুড পয়জনিং এর শিকার হচ্ছি, ডিহাইড্রেশন হচ্ছে আমাদের। আবহাওয়া অফিস বলছে 20 মে থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপপ্রবাহ কিছুটা কমে আসবে। আমরা আশা করছি যে 19 তারিখে বৃষ্টিপাতের এলাকা আরো কিছুটা বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে সিলেট, চট্টগ্রাম বিভাগ, সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। আর 20 তারিখ থেকে আমরা আশা করছি যে বৃষ্টিপাত সারা দেশেই বিস্তার লাভ করতে পারে। তাপপ্রবাহের যে বর্তমান অবস্থা, এই অবস্থা স্থানভেদে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত এটি বর্তমান অবস্থা অব্যাহত থাকতে পারে। তবে মে মাসের শেষ সপ্তাহে তাপপ্রবাহ আবারও বাড়তে পারে বলে জানান আবহাওয়াবিদ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। সরকারের নানা উদ্যোগ, প্রতিশ্রুতি এবং অভিযানের পরেও কমছে না নিত্যপণ্যের পাচার। কারসাজি করে দ্রব্যমূল্য বৃদ্ধি যেন মুনাফা লোভী ব্যবসায়িকদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এতে সর্বশান্ত হচ্ছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। মাজহারুল ইসলামের রিপোর্ট। বাজারে মাছ কেটে সামান্য উপার্জনে টানছেন সংসারের ঘানি। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মিলছে না কোনো হিসেব। যে টাকা আয় তাতে মায়ের ওষুধ, সন্তানদের পড়াশোনা সহ সংসারের খরচে মাস শেষে শূন্য হাত। সব নিত্যপণ্যের দাম একটু ঊর্ধ্বগতি, সেই হিসাবে যাই ইনকাম হয়, আল্লাহ যাই দেন, রাখতে পারি না, এই হলো কথা। সংসারে খরচ আছে তো, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ, ঘর ভাড়া, নিজের খরচ, এইভাবে রিজার্ভ রাখতে পারি না। শুক্রবারের কারওয়ান বাজারে আসা নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত বেশিরভাগ মানুষেরই আয় ব্যয়ের সমীকরণটা সাইফুলের মতোই। সপ্তাহখানেক ধরে দাম আকাশচুম্বী গরিবের আমিষখ্যাত ডিম আর পোলট্রি মুরগির। সুখবর নেই সবজির বাজারেও। বেগুনের দাম ছুঁয়েছে শতক। বেশিরভাগ সবজির দামই 50-এর উপরে। দেশের জনগণ অসহায়। যেখানে আমি 1 কেজি খেতাম সেখানে আমি হয়তো 250 গ্রাম 1 পোয়া নিয়ে খাচ্ছি। মধ্যবিত্ত জীবন বাঁচানো জুলুম। বাজারের অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। এখানে দেখা যাচ্ছে সব জিনিসের দাম অনেক বেশি। প্রতিটা জিনিসের দাম অগ্নিমূল্য, প্রায় ক্ষমতার বাইরে গেছে। এখন সাধারণ আমরা যে পাবলিক, আমরা তো হিমশিম খাচ্ছি। ডলারের দাম বৃদ্ধির অজুহাতে ঈদকে সামনে রেখে চড়া সব ধরনের মশলার দাম। ডলারের দাম বাড়ার ডিক্লারের পর থেকে মশলার দাম অনেক বাড়ছে। বিশেষ করে এলাচির দাম প্রায় কেজিতে 1400-1500 টাকা করে বাড়ছে। এবং কি জিরা, দারচিনি, লং, গোলমরিচ এগুলির দাম কেজিতে 100-150 টাকা করে বাড়িয়ে গেছে। বাজারের অস্থিরতার পেছনে সরকারের মন্ত্রীরা সিন্ডিকেটকে দুষলেও শক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি। বাজারে তদারকি বাড়ানোর পরামর্শ ক্রেতাদের। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুর আরো থাকছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দল বিশ্বকাপে ছন্দ ধরে রাখতে চান। তাসকিন, প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ ভারত ও ইউএসএ। খুলনা সড়কে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন 600 গাড়ি। এর মধ্যে রয়েছে অটোরিকশা, বাস, ট্রাক ও মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। এসব ফিটনেসবিহীন গাড়িতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা। তাই এসব যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। সহকর্মী নুর ইসলাম রকি জানাচ্ছেন বিস্তারিত। নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এবং টার্মিনালে নিয়মিত ব্যবস্থা নিলেও সড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফিটনেসবিহীন গাড়ি চলাচল। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। বিআরটিএর তথ্য অনুযায়ী নগরী ও জেলার বিভিন্ন রুটে ফিটনেস ছাড়াই চলাচল করছে বাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের অন্তত 6 শতাধিক যানবাহন। ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি যাত্রীদের। হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মোটর শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়কচারী সংগঠনের। ফিটনেস না হলে তো সমস্যা অনেক কিছু, দুর্ঘটনার সমস্যা। শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত দিচ্ছে কোনো মালিকের গাড়ি যদি
কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গাড়ি চালাবো না। সড়ক নিরাপত্তা যে আইন আছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সড়কে যেমন দুর্ঘটনা কমবে তেমনি মানুষ নিরাপদে ঘরে ফিরবে। তবে সড়কে ফিটনেসবিহীন গাড়ি নেই দাবি করে বাস মালিকরা বলছেন তাদের চাপে রাখতে বিআরটিএ এসব অভিযোগ তোলে। আদৌ ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা এটা আমার নলেজে নেই। এটা হয়তো বিআরটিএ ডিসি সাহেব এক্সপ্রেসের চাপ দেয়, উন্নয়ন প্রশাসনের চাপ দেয়, এবার রোডে আসলে আপনার গাড়ি চেক করেন, অমুক করেন, আসলে ফিটনেসবিহীন কোনো গাড়ি নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে নগরীর প্রবেশ পথ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, মোবাইল কোর্ট, সাঁড়াশি অভিযান চালানোর কথা জানায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমরা গাড়ির কাগজপত্র চেক করছি, যে সমস্ত গাড়ির ফিটনেস পাচ্ছি না বা অন্যান্য কাগজপত্র ত্রুটি আছে সেই গাড়ির বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রায় 600-র মতো গাড়ি আছে ফিটনেসবিহীন আমাদের খুলনা জেলা মেট্রোতে। একটা মালিককে আমরা চিঠি দিয়েছি যাতে এরা ফিটনেসটা হালনাগাদ করে নেয়। যদিও আগামী 30 জুন পর্যন্ত বিনা জরিমানায় গাড়ির ফিটনেস ঠিক করে কাগজপত্র হালনাগাদে সুযোগ দিয়েছে সরকার। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা। বহুল আলোচিত নড়াইলের সাবেক কিউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার ঘটনায় 4 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। চট্টগ্রামের বায়েজিদ ও নড়াইল থেকে তাদের গ্রেফতার করা হয়। সকালে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিশোধ, প্রতিহিংসা এবং আধিপত্য বিস্তার থেকে এই হত্যাকাণ্ড। র্যাব জানায়, মোস্তফা কামালের প্রতিদ্বন্দ্বী সাবেক কিউপি সদস্য আকবর হোসেন লিপনের হয়ে পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি করে প্রধান আসামি সাজেদ মল্লিক। গুলিতে হাত কাটা পড়ে মোস্তফা কামালের। আসামিরা ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিল। নূর ইসলাম রক এই ঘটনার সাথে সম্পৃক্ত শুটার এবং অপর 3 জন সহকারী মোট 4 জনকে আমরা চট্টগ্রামের বায়েজিদ এলাকা এবং নড়াইল থেকে গ্রেফতার করতে সমর্থ হই। সাজেদ মল্লিক, যে যার পিতা মঞ্জুর মল্লিক, সে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে এবং তার হাতে 4 রাউন্ড অ্যামুনিশন ভর্তি একটি বিদেশি পিস্তল দিয়ে সে 3 রাউন্ড গুলি করে। মার্কিন বাজারে কয়েক বছর ধরে তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীনের হিস্সা কমছে, বাড়ছে ভিয়েতনামের। বছরের প্রথম 3 মাসে রপ্তানিতে চীনের কাছাকাছি পৌঁছে গেছে ভিয়েতনাম। তৃতীয় শীর্ষ রপ্তানিকারক বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, ভিয়েতনাম মার্কিন বাজারে প্রবেশে যে শুল্ক সুবিধা পাচ্ছে তা বাংলাদেশ পাচ্ছে না। বিষয়টিকে খুব বড় করে দেখছেন না ব্যবসায়ী নেতারা। উৎপাদন ঠিক রাখতে কারখানাগুলোয় জ্বালানি সরবরাহ ঠিক রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ভিয়েতনামের রপ্তানি যখন বাড়ছে তখন কমছে বাংলাদেশের। চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশ $176 কোটি তৈরি পোশাক রপ্তানি করে মার্কিন মূল্যকে। এ রপ্তানি গেল বছরের একই সময়ের চেয়ে 17.68% কম। গেল বছর শেষে রপ্তানি কমার হার ছিল 25%। সে হিসাবে বড় এ বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। অবশ্য ব্যবসায়ীরা বলছেন, শুধু 3 মাস নয়, পুরো বছর শেষে বোঝা যাবে রপ্তানির চিত্র। আমি কখনো 3 মাসের ডেপার্টে মাল পাঠাই, কখনো 6 মাসের ডেপার্টে মাল পাঠাই। তো আমি মাল পাঠাইলাম, সে মনে করেন জানুয়ারি মাসে, আমার পেমেন্টটা আসলো জুন মাসে, কিন্তু আপনি হিসাব করলেন জানুয়ারি মাসেরটা। তো জানুয়ারি মাসের রপ্তানির হিসাব করে যদি এইভাবে হিসাব করা হয় তাহলে হয় না। আমাদের একটা বছরের, আমরা যে বছরে হিসাব করি ঠিক সেইভাবে যদি আমরা হিসাব করি তখন আমরা অ্যাকচুয়াল পিকচারটা পাই। ভিয়েতনামের রপ্তানি বৃদ্ধির কারণ হিসেবে অর্থনীতিবিদ হাসান এইচ মনসুর বলছেন, ভিয়েতনাম আমেরিকার বাজারে প্রবেশে যে শুল্ক সুবিধা পাচ্ছে তা বাংলাদেশ পাচ্ছে না। পিছিয়ে পড়ার মূল কারণটা কিন্তু দুটো আমি বলবো। একটা হচ্ছে যে ভিয়েতনাম হ্যাজ প্রেফারেন্সিয়াল অ্যাক্সেস টু ইউএস মার্কেট, ফলে তাদের ডিউটি সুবিধাটা তার পাচ্ছে, যেটা বাংলাদেশ পাচ্ছে না। আমরা জিএসপি সুবিধা পাচ্ছি না গার্মেন্টসের ক্ষেত্রে এবং কোনো পণ্যের ক্ষেত্রে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাতলে দেন কিছু পথ। লেবার ইস্যু আছে, এনভায়রনমেন্টাল ইস্যু আছে এবং ডেমোক্রেসি অ্যান্ড সিভিল রাইটস, সিভিল লিবার্টিজ, এই ইস্যুগুলো কিন্তু সেখানেও আছে। এগুলো আসবে আলোচনা যখন বসবে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে কীভাবে আমরা আমাদের প্রেফারেন্সিয়াল অ্যাক্সেসটাকে সিকিউর করতে পারি সেই বিষয়ে সরকারকে ভাবতে হবে। উৎপাদন ঠিক রাখতে কারখানাগুলোই জ্বালানি সরবরাহ ঠিক রাখার তাগিদ দেন সংশ্লিষ্টরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মসজিদে আগুনে পুড়ে নিহত হয়েছেন 11 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। দেশটির কানো রাজ্যের গেজাওয়া এলাকার একটি মসজিদের বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ বলেছে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্ক রিপোর্টে। স্রষ্টার সান্নিধ্যের আশায় ভোরের আলো ফোটার আগেই ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয় প্রায় 40 জন মুসল্লি। এমন সময় মসজিদের দরজা বন্ধ করে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয় এক ব্যক্তি। এতে আগুনে দগ্ধ হয়ে হতাহত হয় অনেকেই। পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার কানো প্রদেশের গেজোয়া এলাকায় স্থানীয় সময় বুধবার ঘটে এই ঘটনা। স্থানীয় বাসিন্দারা বলছেন সম্পত্তির ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে। আর কানো ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার পরপর তাদের ডাকা হয়নি। আগে জানানো হলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন তারা এবং ক্ষয়ক্ষতি কম হতো এতে। পুলিশ বলছে সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিরোধের অংশ হিসেবে এ ঘটনা ঘটে। পুলিশি হেফাজতে সন্দেহভাজন ব্যক্তিকে পুলিশি হেফাজতে নিলে এ ঘটনার দায় স্বীকার করে ওই অভিযুক্ত ব্যক্তি। যা ঘটেছে তা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়, বরং এটি সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে আমাদের হেফাজতে আছেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করছেন। এদিকে আগুনে দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে হত্যা চেষ্টার ঘটনায় সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে বলে মনে করছেন দেশটির মন্ত্রিসভার সদস্যরা। এমনকি এ ঘটনার জন্য গণমাধ্যমকেও দায়ী করছেন অনেকে। এরই মধ্যে গ্রেফতার হওয়া সন্দেহভাজন হামলাকারীকে সম্প্রতি একাধিকবার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে বলে তথ্য পাওয়া গেছে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। এটি গেল মাসে স্লোভাকিয়ার সরকার বিরোধী বিক্ষোভের একটি দৃশ্য। আর এতে অন্যান্যদের পাশাপাশি সরকার বিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে দেখা যায় টুপি পরা এই ব্যক্তিকেও। তিনি আর কেউ নন, বুধবার দেশটির প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে এই ব্যক্তিকে। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনার দুদিন পেরিয়ে গেলেও ঠিক কী কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো ক্লু বের করতে পারেনি পুলিশ। একটি দেশের রাষ্ট্রপ্রধানের ওপর এমন ভয়াবহ হামলায় হতবাক গোটা বিশ্ব। কারণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। যদিও এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলে মনে করছেন খোদ ক্ষমতাশীল দলের সদস্যরা। একে গণতন্ত্রের ওপর হামলা বলেও বর্ণনা করেছেন অনেকে। এমনকি এই হত্যার জন্য গণমাধ্যমকেও দায়ী করেছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। দেখুন, আমরা মনে করি রাজনৈতিক কারণেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর উপর একাই হামলা চালিয়েছেন ওই ব্যক্তি। তার বিরুদ্ধে একাধিকবার সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার তথ্য পাওয়া গেছে। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে। পরিকল্পিতভাবেই তিনি প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন বলে মনে করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে ভয়াবহ এই ঘটনায় বাকরুদ্ধ দেশটির সাধারণ মানুষ। হামলাকারী সরকারের একজন কট্টর সমালোচক ছিলেন বলে জানান তার ঘনিষ্ঠরাও। প্রত্যেকেরই নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে। সে সবসময় নিজেকে ভিন্নভাবে প্রকাশ করত। তাকে 40 বছর ধরে চিনি। সে কখনোই কারো কোনো ক্ষতি করেনি। কিভাবে তিনি এমন একটি কাজ করলেন তাতে আমরা খুবই অবাক হয়েছি। বুধবার দেশটির হ্যান্ডলোভার শহরে একটি সরকারি বৈঠক শেষ করে ফেরার সময় স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে পরপর 5টি গুলি করা হয়। এতে মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। দেখছেন সংবাদ দুপুর। এবার খেলা সংবাদ। টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ক্রিকেট দল।
শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান। এর আগে বুধবার রাত 1:40 এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি হিসাবে টেক্সাসে স্বাগতিকদের বিপক্ষে T3 ম্যাচে T20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21 মে 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 23 ও 25 মে। 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। চোট নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দলের সঙ্গী হয়েছেন তাসকিন আহমেদ। এজন্য নির্বাচকদের আস্থার প্রতিদান দিতে চান পেস অ্যাটাকের অন্যতম এই ক্রিকেটার। এক ভিডিও বার্তায় ব্যক্তিগত লক্ষ্য ও দলের দ্বিতীয় রাউন্ডে খেলার কথা জানান তাসকিন। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুর আলম। বিশ্বকাপের আগে ইনজুরি যেন তাসকিনের নিয়তি। এর আগে ইনজুরির কারণে 2019 বিশ্বকাপ মিস করেছিলেন, আর 2023 ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি সব ম্যাচ। দুয়ারে আরেকটি বিশ্বকাপ, আবারও সংখ্যা জেগেছিল অতীত অভিজ্ঞতার পুনরাবৃত্তির। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ফিল্ডিংয়ের সময় চোট পান তিনি। স্ক্যান করার পর তার ডান পাশের মাংসপেশিতে চিড় ধরা পড়ে। MRI স্ক্যান রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। এজন্য একদিন পিছিয়ে দেওয়া হয় বিশ্বকাপের দল ঘোষণাও। অবশেষে সব সংখ্যা উড়িয়ে দিয়ে দলের সহ অধিনায়ক হয়েই বিশ্বকাপে খেলতে গেছেন এই স্পিড স্টার। বর্তমানে দারুণ ছন্দে টাইগার পেস সেন্সেশন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে 4 ম্যাচে 8 উইকেট নিয়ে হয়েছেন সিরিজ সেরাও। বিশ্বকাপেও ছন্দ ধরে রাখতে চান তাসকিন। দলটা যখন পিছাইছে একটা জিনিস আমার মনে পড়ছে যে একটা সময়ে 19 বিশ্বকাপের আগে আমি মন খারাপ করে মিরপুর স্টেডিয়াম থেকে চলে গেছিলাম। সেই বিশ্বকাপেই আরেকটা বিশ্বকাপে আমার জন্য দল পিছাইতে 2 দিন পরে দিছে। এটা অ্যাকচুয়ালি প্রাউড মোমেন্ট অ্যাজ এ প্লেয়ার। চেষ্টা করব এই সম্মানটার ভ্যালু দেওয়ার চেষ্টা করব। বরাবরই 20 ওভারের বিশ্বকাপে ব্যর্থ বাংলাদেশ। এবারও শান্তদের কাছে প্রত্যাশা নেই। এরপরও দ্বিতীয় রাউন্ডে খেলার স্বপ্ন দেখেন সহ অধিনায়ক। আমি খুব বিলিভ করি আমাদের দল ডেফিনেটলি সেকেন্ড রাউন্ডে যাবে ইনশাল্লাহ। যদিও প্রথম 2টা ম্যাচই বিগ ম্যাচ, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা। আর T20 খুবই আনসার্টেনিটির খেলা, যে কাউকে হারাই দিতে পারে যে কোনো সময়। সো নেদারল্যান্ড নেপালকেও এই জন্য লাইটলি নেওয়ার কিছু নাই, কারণ T20 খুবই মানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে T20। তো অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ সেকেন্ড রাউন্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ T20 সিরিজে খেলা হচ্ছে না তাসকিনের। উইন্ডিজ পর্বে পেস অ্যাটাকের অন্যতম এই ক্রিকেটারকে পেতে চায় ম্যানেজমেন্ট। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। T20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ICC, যেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে নাজমুল শান্তর দল। বাংলাদেশ সময় রাত 9:30 শুরু হবে ম্যাচটি। এরপর 1 জুন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যদিও এই ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত করেনি ICC। 27 মে থেকে 1 জুনের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোতে হবে বিশ্বকাপের 17টি প্রস্তুতি ম্যাচ। আগামী 1 জুন শুরু হবে বিশ্বকাপের নবম আসর।